আসসালামু আলাইকুম, কেমন আছেন? এগেইন ডে 5 আপনাদের স্বাগতম। সো প্রফেশন পেন টেস্টিং এ অবভিয়াসলি এখন পর্যন্ত আমরা ডে 4 পর্যন্ত শেষ করে ফেলেছি। অনেকগুলো জিনিস শিখেছি আজকে ডে 5। তো লিনাক্সের ফান্ডামেন্টালসের সেশন নাম্বার 1 এ যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে লিনাক্সের ফাউন্ডেশন। এটা একটু থিওরি অনেকে বিরক্ত লাগে। তো আজকে প্র্যাকটিক্যাল টাইম। লিনাক্সের কমান্ড লাইনের সাথে আমরা পরিচিত হব। তার আগে লিনাক্সের ইন্টারফেসের সাথে আমরা পরিচিত হব। লিনাক্সে বেশিরভাগ কাজই আমরা কমান্ড লাইনে করে থাকি। কমান্ড লাইন বা সিএলআই বলতে কি বোঝায় এ ব্যাপারে আপনারা অলরেডি জানেন। সো মেইন টপিক আমরা আসা যাক। সো ফার্স্ট অফ অল আমার মেইন অপারেটিং সিস্টেমটা লিনাক্স। এখন আপনি চাইলে লিনাক্সের সেট আপ দিতে পারেন, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। সো একদম যদি মানে লিনাক্সটা একদমই কিছু না যদি না বোঝেন, কালিটা সেট আপ দিতে আমি সাজেস্ট করবো না, কারণ কালিতে বাই ডিফল্ট 600+ টুলস ইনস্টল থাকে। সো অলরেডি ইনস্টল আছে এরকম ব্যাপারের ক্ষেত্রে আমরা লিনাক্স ইউজ করতে বুঝি না, ফাইল সিস্টেমটা কীভাবে কাজ করছে ওইটাই বুঝতে সময় লেগে যায়। সো ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু, সেটা আমি রেকমেন্ড করব, কারণ একদম বিগিনার্সের জন্য উবুন্টু অথবা লিনাক্স মিন্ট সবচেয়ে বেস্ট একটা অপশন। সো এটা ইউজ করে দেখতে পারেন। সো আর যাদের মেইন অপারেটিং সিস্টেম অবভিয়াসলি উইন্ডোজ, তারা কী করবে, ভিএমওয়ারে সেট আপ দেবে। সো ভিএমওয়ারে তারা সেট আপ করে দেখতে পারে। সো সেটআপের ক্ষেত্রে অবশ্যই কি লাগে, একটা আইএসও ইমেজ ফাইল আমাদের ডাউনলোড করা লাগে ফ্রম ইন্টারনেট অবভিয়াসলি। সো আমি এই ব্রাউজারে না দেখিয়ে অন্য কোনো একটা ব্রাউজারে দেখাই, ম্যাচটা ইউজ করি আপাতত। আচ্ছা ওয়েট এ মিনিট, আমি স্ক্রিনে কি রেখে হয়েছে এটা অন্য। ওকে ফাইন। সো আমাদের এজ ব্রাউজারে যদি দেখাই, আমি google.com-এ গিয়ে উবুন্টু এর অফিসিয়াল সাইটে আমরা যেতে পারি, জাস্ট উবুন্টু সার্চ করে চলে আসবে। সো একদম বিগিনার্স যারা তাদের জন্য। সো এটাতে যখন চলে যাব তখন ডাউনলোড করার অপশন থাকে। উবুন্টু এর জাস্ট লোকাল ইউজারের জন্যই থাকে না, এটা কমার্শিয়ালি সার্ভারের জন্য উবুন্টু ইউজ করা হয় অনেক জায়গাতে। অ্যান্ড আমরা যে ডাউনলোড করবো সেটা হচ্ছে ডাউনলোড উবুন্টু থেকে আমরা উবুন্টু ডেস্কটপটা, সেটাতে গেলে অনেকগুলো অপশন পাবো। এখানে এলটিএস নামে একটা জিনিস দেখতে পারবেন। এলটিএস মানে হচ্ছে লং টাইম সাপোর্ট, 2 বছর সাপোর্ট পাবেন। আর উবুন্টু প্রো হচ্ছে প্রো ইউজার, একটা প্রো অপারেটিং সিস্টেমের জন্য। আর যারা কালি ব্যবহার করবেন তারা কি করতে পারেন যে কালির অফিসিয়াল সাইট হচ্ছে kali.org, এটাতে গিয়ে আইএসও ইমেজ ফাইল ডাউনলোড করতে হবে। সেট আপটার জন্য আমি দেখাবো না, সব কিছু আমি দেখাবো না, ইউটিউব ইউজ করবেন। আর যেটা বলছি ভার্চুয়ালাইজেশন এনেবল না করলে সেট আপ করতে পারবেন না, ভার্চুয়ালি কোনো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেনই না। সো গেট কালিতে গিয়ে এখানে দুইটা অপশন পাবেন, ইনস্টল ইমেজেস অথবা ভার্চুয়াল ইমেজেস। ইনস্টল ইমেজেস মানে হচ্ছে এখানে অফলাইন ইনস্টলেশন হবে, ভার্চুয়াল মেশিন মানে এটা অলরেডি ইনস্টল করা একটা ভিএম, জাস্ট আপনাকে জিপেটা ফাইল দিবে, ওইখান থেকে ভিএমএক্স একটা ফাইল আছে ওইটা জাস্ট ইম্পোর্ট করতে হবে, দ্যাটস অল। সো বাকি জিনিস আমরা না যাই, আমরা মেইন টপিকে যাই যে অ্যাকচুয়ালি কমান্ড লাইন ইন্টারফেসটা কীরকম হয়ে থাকে। তো প্রথমত আমরা যে এই ব্যাপারটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এটা একটা বেসিক্যালি ইউজার ইন্টারফেস, একটা কাল যে কোনো একটা মানে কালি মানে লিনাক্সের অপারেটিং সিস্টেমের উপরেই থাকে সবসময়। এখানে মানে কিছু মেনু আছে। আর কালির ক্ষেত্রে আমি বিশেষত কালি সাইবার সিকিউরিটি রিসার্চাররা কালি বেশি ইউজ করে থাকে। সো এখান থেকে গেলে অলরেডি ইনস্টল যে টুলগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। কালিতে বেশি করে রিকগনাইসেন্সের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে টুলগুলো দেওয়া আছে, লাইক ফরেন্সিকের জন্য এই টুলগুলো আমরা ইউজ করে থাকি। এইখানে আমাদের পাওয়ার অন অফ লক, তারপর এখানে টাইম, তারপর নোটিফিকেশন সাউন্ড, এই ধরনের সেটিংস থাকে। আর এইটাতে ক্লিক করলে আপনি কালিয়ে টাস্ক ম্যানেজার দিতে পারবেন, যে আমার বর্তমানে 12 GB এর মধ্যে 6.1 GB ইউজ করছে আমার সিস্টেমটা। এখানে 290টা প্রসেস রানিং, আর সিপিইউ এর 35 বা 36% সে ইউজ করছে। এটা হচ্ছে আমার ইউজ করার যত প্রসেস আছে সে লিস্টিং করে দিয়ে দিছে, ভালো কথা। অ্যান্ড আমরা যে রাইট ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন পাবো, ক্রিয়েট লঞ্চার, ক্রিয়েট ইউআরএল লিঙ্ক, ফোল্ডার, এই ধরনের অনেকগুলো অপশন থাকে। অ্যান্ড আমি যে টার্মিনালটা ওপেন করি, টার্মিনাল দিয়ে তো আমরা সব কিছু করি। সো এটা হচ্ছে আমার টার্মিনাল, বাকি দেশে একটু আলাদা কারণ আমি এটা কাস্টমাইজ অনেক কিছু করেছি। টার্মিনালের ফার্স্ট লুক যখন আমরা আসি তখন কিছু জিনিস আমরা দেখতে পাই। সো আমি প্রথমে এটা একটু জুম করতে চাই বা একটু সাইজে বড় করার জন্য কন্ট্রোল শিফট প্লাস যদি করি তাহলে সাইজটা বড় হয়ে যায়। সো এটা হচ্ছে আমার ইউজার নেম, আর এটা হচ্ছে ক্যারেক্টার সাইন, এটার পর যেটা থাকে সেটার নাম হচ্ছে হোস্ট নেম। ওকে,
এটা ইউজার নেম, এটা হচ্ছে হোস্ট নেম। আর এই সাইনটা এখানে ডিরেক্টরি থাকে, ইউজার্স মানে কারেন্টলি কোন ডিরেক্টরিতে বা আমার লোকেশনটা কোথায় আছে শেলে সেটা বোঝায়। আর এই সাইনটা দ্বারা বোঝায় হচ্ছে ইউজার্সের হোম ডিরেক্টরি। তো এটা বোঝাও, এটা হচ্ছে সিম্পল একটা কমান্ড, পিডব্লিউডি। ইয়েস, এটা হচ্ছে আমার ইউজার্সের হোম ডিরেক্টরি। ওকে, এটা হচ্ছে বেসিক ইন্টারফেস। আর এই ধরনের আমার মতো করা হলে রাইট ক্লিক করে আপনি প্রিফারেন্সে চলে যেতে পারেন। তো সেখান থেকে আপনি প্রথমত চাইলে ইমেজটা সিলেক্ট করবেন। আর এইখানে যে মানে আরও কিছু করা যায়, বা ব্যাকগ্রাউন্ড মোডটা সেন্টার করে দিবেন। আর টাইমের ট্রান্সপারেন্সিটা সেট করে দিবেন, ট্রান্সপারেন্সি কম রাখার চেষ্টা করবেন, তাহলে এভাবে পেয়ে যাবেন। ফাইন, ভালো কথা। এখন আমরা কিছু ব্যাপারে আমরা একটু আলোচনা করা যাক, কিছু ইম্পর্টেন্ট টপিক যেটা সম্পর্কে আমরা বর্তমানে জানার চেষ্টা করব। তো সেই জন্য আমরা স্লাইডটা ওপেন করি। আমরা কমান্ড লাইন নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব, অনেক কিছু আমরা জানবো। তো স্পিকিং টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর ফ্রম বেসিক সিনট্যাক্স টু সিস্টেম লজিক, এ টেকনিক্যাল গাইড টু শেল প্রফিসিয়েন্সি। প্রথমত শেল বলতে কি বোঝানো হয়? প্রথমত আমাদের যে শেল আছে, এই শেল বলতে বোঝানো হয়ে থাকে আমরা যেখানে কমান্ড টাইপ করব সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে আমরা শেল বলে থাকি। এখন ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে ডিফারেন্ট শেল আছে। ফর এক্সাম্পল, আমাদের শেলের ইতিহাস একটা আছে। পৃথিবীতে সর্বপ্রথম যে শেল ছিল সেটা হচ্ছে বার্ন শেল, জাস্ট এটার নাম ছিল বার্ন শেল। তো এই বার্ন শেলকে ডেভেলপ করে ব্যাশ নামে একটা শেল তৈরি করা হয়েছে। তো এই ব্যাশের মিনিংটা হচ্ছে বার্ন এগেইন শেল, এটা মিনিং হচ্ছে ব্যাশ শেল। সো ওইটা থেকে আরো অনেকগুলো শেল তৈরি, লাইক টি শেল, কে শেল, তারপর আপনার মোস্ট ইম্পর্টেন্টলি খুবই গুরুত্বপূর্ণ শেল জেড, মানে আমাদের ওই যে ZSH শেল বা ZS শেল সামথিং, মানে আমাদের কালিনাক্সে যে শেলটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে জেড শেল মেবি। সো ওইটা হচ্ছে আমাদের কালের ডিফল্ট শেল, কিন্তু ওইটা আবার ব্যাশকে ডেভেলপ করে তৈরি করা হয়েছে। তো শেল হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেখানে আমি কমান্ডটা এক্সিকিউট করবো। কমান্ডটা কি? এখন কম্পিউটার আসলে আমার ভাষা বোঝে না, আমি বাংলা কথা বলছি, কিন্তু কম্পিউটার সেটা বোঝে না। কম্পিউটার একটা হচ্ছে ডাম্প মেশিন, সে নিজে কোনো টাস্ক সে এক্সিকিউট করতে পারে না। আমি চাচ্ছি কম্পিউটারকে দিয়ে কোনো একটা টাস্ক এক্সিকিউট করাতে। তার জন্য আমি যে কমান্ডলি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো সেটা হচ্ছে কমান্ড লাইন ল্যাঙ্গুয়েজ। তো সেটাতে আমি কিছু একটা দিব এবং আমাদের কম্পিউটার সেটা এক্সিকিউট করে দেবে। The shell is your translator. ব্যাপারটা এরকম যে অপারেটিং সিস্টেম স্পিক্স বাইনারি, তো কম্পিউটার তো বাইনারি বোঝে। তো আমি ইংরেজিতে কথা বলি, আর শেল ইজ দ্য মিডলম্যান, শেল হচ্ছে মাঝখানে একজন ব্যক্তি যে আমি যে কমান্ড টাইপ করবো সেটাকে অ্যাকচুয়ালি বাইনারিতে কনভার্ট করে ফেলবে এবং তারপর অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমটা এক্সিকিউট করবে। আমি ফার্স্ট টাইম যখন এটা টার্মিনাল ওপেন করি, আমি যে শেল বলতেছি আপনারা অনেকে টার্মিনাল নামেও চেনেন, তো এই ধরনের ইন্টারফেস দেখি, তাহলে এইটা হচ্ছে আমাদের ইউজার নেম, যে লগ ইন ইউজার আছে তার ইউজার নেম। @ হচ্ছে সেপারেটর, এটা হচ্ছে তার হোস্ট নেম, এটা হচ্ছে আমাদের কারেন্ট ডিরেক্টরি হোম, তারপর মানে কারেন্ট ডিরেক্টরি বর্তমানে কোথায় আছে। আর ডলার বলতে বোঝায় রেডি স্ট্যাটাস, ওয়েটিং ফর ইনপুট। আরেকটা জিনিস বোঝায়, ডলার বলতে বোঝায় আমি যখন লোকাল ইউজার, বর্তমানে আমি কোনো অ্যাডমিনিস্ট্রেটর বা রুট ইউজার নয়, এটা বোঝানো হয়ে থাকে। সো আমরা প্রথমত যে কমান্ড দিয়ে শুরু করবো সেটা ls কমান্ড। তো ls কমান্ডটা কি? তার আগে আমরা কমান্ডটার স্ট্রাকচারটা কীরকম হয়ে থাকে সেটা বোঝা উচিত। সো কমান্ডার স্ট্রাকচারটা এইরকম হয়ে থাকে বেসিক্যালি, যে প্রথমত আমাদের কমান্ড হয়ে থাকে, তারপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের অপশনস, আর তারপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আর্গুমেন্ট। উদাহরণস্বরূপ আমরা যে কোনো কমান্ড যদি দেই, কমান্ডটা হচ্ছে আমাদের ls কমান্ড। এই ls কমান্ডটার কাজ হচ্ছে আমাদের মানে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে যে ফাইল ফোল্ডার যা আসে সব লিস্ট আকারে আমার সামনে দিয়ে দিবে। ls মানে লিস্ট, তো লিস্ট আকারে আমার কাছে সব কিছুই দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের ls কমান্ডের কাজ। কারণ আমি এখানে জাস্ট কমান্ডটা দিয়েছি, আমি এখানে অপশনসও দেই নেই, এখানে আর্গুমেন্টও দেই নেই। এখন এইরকমও আমাদের বাধ্যবাধকতা নেই যে আমাকে সাথে এখানে অপশনস আর্গুমেন্ট মাস দিতেই হবে। এখানে দিলে অ্যাডিশনালি কিছু মানে আমি অনেক কিছু ডিটেল ইনফরমেশন পাবো আর অনেক কিছু সম্পর্কে জানতে পারবো, বাট বাধ্যতামূলক নয়। এটা দিলে আরও অনেক বড় ডিটেলস আমি জানতে পারবো। ওকে ফাইন, বুঝতে পারলাম। তো আমরা শুরু করবো ls কমান্ড দিয়ে। এটা হচ্ছে আমাদের কমান্ড, এইটা হচ্ছে আমাদের অপশনস এবং এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আমি জাস্ট ls দিয়ে দেখেছি। এখন আমি যেটা দেখতে পারি ls-l আমাদের কমান্ড লাইনের ক্ষেত্রে, লিনাক্স কমান্ড লাইনের ক্ষেত্রে যদি আমি কোনো একটা অপশন দিতে চাই, মাইনাস দিয়ে আমাকে অপশন, এটাকে আমরা অনেক ক্ষেত্রে কি বলে, এটাকে ফ্ল্যাগও বলা হয়ে থাকে লিনাক্সে। তো ls-l দিলে আর ডিটেলসে দেখাবে, ডিটেলসে আমি দেখাই, বোঝাই এখানে ডিটেলসে দেখায়, এখানে আমি অনেক কিছু বুঝতে পারছি না, বোঝানো হবে, সমস্যা নেই।
সো এইটা আমাকে আরও ডিটেলসে দেখিয়েছে। এখানে এগুলা হচ্ছে পারমিশন, এই যে এইগুলা হচ্ছে পারমিশন, এগুলা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে হোস্ট নেম, সরি এটা হচ্ছে গ্রুপ নেম, এটা হচ্ছে আমাদের সাইজ, ফাইল সাইজ, আর এটা হচ্ছে লাস্ট মডিফাইড ডেট অ্যান্ড টাইম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাইলের নাম। আর ডিটেলসে দেখা গিয়েছে, কিন্তু এটা এখন আমরা বুঝতে পারছি না। এই যে ফাইল সাইজটা, এটা অ্যাকচুয়ালি বাইটে দেওয়া আছে, কিন্তু মানুষ বুঝে কিলোবাইটে। তো কিলোবাইটে বোঝার জন্য আরেকটা আমি অপশন দিতে পারি -h, কারণ -h যে কথা আমি যদি একসাথে করে এভাবে লিখি, সেটাও সেম কথাই বোঝায়। আমি অথবা এটাকে এইচেও লিখতে পারি, অথবা LHও লিখতে পারি, দ্যাট ডাজেন্ট ম্যাটার, অথবা -h -l লিখতে পারি, সেম জিনিসই এক্সিকিউট হবে অ্যাকচুয়ালি। সো -l-h আমি দিলাম, এটা হচ্ছে হিউম্যান রিডেবল ফরম্যাটে চলে আসছে, যে ফাইলটার সাইজ কতটুকু, 103 কিলোবাইট, 404 কিলোবাইট, 251 কিলোবাইট, 40 কিলোবাইট, এইভাবে দিয়েছে যাতে আমরা বুঝতে পারি। আমরা ওই বড় বাইট সাইজে যে জিনিসটা বলছে আমরা সেটা আসলে বুঝতে পারছি না, এটা বলতে কি বোঝানো হচ্ছে আই ডোন্ট নো, দ্যাটস অল। সেটাকে আর্গুমেন্ট হিসেবে দিতে পারি, যে আর্গুমেন্ট হিসেবে ব্যাপারটা কীরকম, যে একটু আগে দেখেছি যে এখানে অনেকগুলো ফাইল ছিল। তো ফর এক্সাম্পল ডেস্কটপ নামে একটা ফোল্ডার আছে, আমি প্রথমত ক্লিয়ার করি কমান্ডটা। সো কমান্ড ক্লিয়ার করার জন্য জাস্ট ক্লিয়ার লিখলেই হয়ে যায়, ক্লিয়ারটা কমান্ড, এটা লিখলেই ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এখানে যে এই মানে ডেস্কটপ নামে যে জিনিসটা আছে ওইটার ভেতরে কী কী আছে সেটা দেখতে। তো সেটাই জন্য আমি আর্গুমেন্ট ইউজ করব। তো আমি সেই জন্য লিখবো ls, তারপর আমি লিখবো জাস্ট -lh লিখি, মানে lh লিখলে আমার লং ফরম্যাটে আসবে, l মানে -l যেটা মানে লং বা ডিটেলসে আসবে, h মানে হচ্ছে হিউম্যান রিডেবল ফরম্যাট, অ্যান্ড আমি জাস্ট ডেস্কটপ এটার ভেতরে দিব। তো এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, লিনাক্সের কমান্ড লাইন কেস সেন্সিটিভ, মানে হচ্ছে ক্যাপিটাল লেটার যেটা কথা, স্মল লেটার আরেক কথা বোঝায়, দুইটা সেম জিনিস না, মানে অ্যাকুরেটলি যেরকম আছে ওইভাবে লিখতে হবে। আর আমাকে ফুল জিনিস লেখা দরকার পড়ে না, আমি জাস্ট এটা লিখে যদি ট্যাবে ক্লিক করি তাহলে আমাদের যে কমান্ডটা আছে অটো কমপ্লিট হয়ে যায়, লাইক দিস। সেই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপের ভেতরে যা যা আছে সব কিছু আমার এখানে দেখিয়ে দিয়েছে, আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে ব্যাপারটা। তো ক্রিটিক্যাল রুল হচ্ছে লিনাক্স ইজ কেস সেন্সিটিভ, ls ইজ নট ls, তো প্রিসিশন ইজ ম্যান্ডেটরি। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। সো এরপরে আমাদের এস্টাবলিশিং লোকেশন আইডেন্টিটি, তো কিছু কমান্ড আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানা উচিত, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, বাট বেসিক কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছি। সো বেসিক কনসেপ্টটা যেটা বোঝানো দরকার আছে সেটা আমি আশা করি বোঝাতে পেরেছি, যে অ্যাকচুয়ালি কমান্ডটা কীভাবে কাজ করছে। কমান্ডে কিন্তু প্রকারভেদও আছে, ওকে। সো কমান্ডের প্রকারভেদটা একটু পরে জানছি, বাট আপাতত কিছু বেসিক কমান্ড আর একটু জেনে নিই। সো প্রথমত আমাদের হু এম আই নামে একটা কমান্ড আছে, এটা প্রথমত ক্লিয়ার করি এগেইন। সো হু এম আই কমান্ডটা অ্যাকচুয়ালি আপনার ইউজার নেমটাকে প্রিন্ট করবে, দ্যাটস অল, একটা বেসিক একটা কমান্ড। তারপর ইউ নেমটা কমান্ড আছে, ইউ নেম আপনার ইউজার নেমটাকে না, অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি অপারেটিং সিস্টেম ইনফরমেশন সেখানে প্রিন্ট করে। সো এইখানে জাস্ট দেখি ইউজার নেম, ইউ নেম দিছি, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। সো আমি আর একটু আগে যাই, ইউ নেম -n দিলে হোস্ট নেমটা প্রিন্ট হয়, হোস্ট নেমটা প্রিন্ট হয়ে থাকে। যেটাকে এভাবেও লিখতে মানে আমি বুঝতে পারছি না এখানে আর কি কি অপশন আছে, এগুলো জাস্ট লিখছি যেটা একটা অপশন। ইউ নেম -n, এটা হচ্ছে এই যে -n আমরা যেটা লিখেছি এটা একটা অপশনস বা প্যারামিটার বলতে পারি। সো এটা নিয়ে আর কি কি কমান্ড আছে, মানে আর কি কি অপশন সেটা দেখার জন্য আমি বেসিক একটা জিনিস দেখাই, মাইনাস হেল্প আপনি যদি লিখেন তাহলে আর কি কি অপশন আছে সেটা দেখতে পাবেন। সো -n বা মাইনাস মানে নোড নেম একই কথা, এটা হচ্ছে লং ফরম্যাটে লেখা, এটা শর্ট ফরম্যাটে। তারপর কার্নেল রিলিজ, কার্নেল ভার্সন, মেশিন, প্রসেসর কি কি আছে সব। তো আমি সব দেখতে চাই, তো সব আমি একটা কমান্ডে দেখতে পারি, সেটা হচ্ছে -n দিলাম, তারপর s দিলাম কার্নেল নেম, তারপর আমাদের r দিলাম, সেটা হচ্ছে আমাদের কার্নেল ভার্সনটার জন্য আমাদের দেখায়, তারপর আমাদের m দিলাম যা যেমন মেশিন, তারপর p দিলাম যাতে প্রসেসর ইনফরমেশন দেখায়, -i দিলাম যাতে হার্ডওয়্যার প্ল্যাটফর্ম দেখায়, -o দিলাম যাতে আমাদের কাছে অপারেটিং সিস্টেম ইনফরমেশনটা আমাদের দেখায়। এন্ড এটা দেখতে পাচ্ছেন, তো এটা আমি যদি আরেকটু ক্লিয়ারলি দেখাই, যে এই যে দেখতে পাচ্ছেন যে লিনাক্স, এটা হচ্ছে আমাদের হোস্ট নেম, তারপর এটা হচ্ছে ভার্সনটা, কার্নেল রিলিজ AMD64, এটা হচ্ছে মেশিন ইনফরমেশন আন্নো GNU লিনাক্স, দ্যাটস অল, ঠিক আছে। সো এইরকমভাবে কমান্ডগুলো দেখতে হবে। তো আরেকটা ইম্পর্টেন্ট কমান্ড আছে হচ্ছে সেটা সিডি মানে সিডি এর মিনিংটা হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। তো চেঞ্জ ডিরেক্টরি কমান্ডটি আমরা মূলত কোনো একটা স্পেসিফিক ডিরেক্টরি যেতে পারি, ব্যাকেও আসতে পারি,
এটা যে কোনো লোকেশন থেকে আমরা করতে পারি। তো সিডি আমি ধরলাম ডেস্কটপ নামের কমান্ড আসতো, ডেস্কটপ লিখলাম, তো আমি ডেস্কটপের ভেতরে চলে গিয়েছি চেঞ্জ ডিরেক্টরি। কারণ আমি যদি আগের জায়গায় মানে এক ধাপ আগে আসতে চাই তাহলে আমি লিখতে পারি যে সিডি ডট 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 লিখবেন, ডট ডট স্ল্যাশ একই কথা, তাহলে এক ধাপ পেছনে চলে আসবে, রাইট? সো সিডি দিয়ে এভাবে করা যায় চলে। তো আরেক ধাপ একটু আমি বলি যে আমি এলএস দিয়ে তো আমি দেখতে পারি অ্যাকচুয়ালি এখানে কি আছে, বাট আরেকটা ভাবেও আমরা দেখতে পাই যে কি কি কন্টেন্ট আছে এখানে। এলএস ডট স্ল্যাশ ডট দিয়ে বোঝানো কারেন্ট ডিরেক্টরি, সো এভাবেও আমরা দেখতে পারি, সেম জিনিসই বোঝানো হয়ে থাকে। আশা করি এই জিনিসটা বুঝছেন। আর আরেকটা সিডি মাইনাস মানে হচ্ছে ব্যাক বাটন। এই যে আমি যদি লিখি সিডি মাইনাস তাহলে আমি এক ধাপ পেছনে চলে যাব, জাস্ট এটা জাস্ট কাজ করে এক ধাপ পেছনে যাওয়ার জন্য, তাহলে আমি কারেন্ট ডিরেক্টরি এক ধাপ পেছনে চলে গিয়েছি। দ্যাটস অল। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। সো এখন আমি যেমন সামনে যাই, টাইম ট্রাভেল হিস্ট্রি এন্ড শর্টকাট, এটা বলতে বোঝানো হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং কমান্ড আছে আমাদের লিনাক্সে, যে ইন্টারেস্টিং কমান্ডটা দিয়ে আমরা কি কি কমান্ড ইউজ করেছি সেগুলো আমরা জানতে পারবো। অ্যান্ড এটা নিয়ে আরও অনেক কিছু করা যায় অ্যাকচুয়ালি, অ্যান্ড এটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে পার্সোনালি লাগে। সো এই ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো হিস্ট্রি নামে একটা কমান্ড আছে। তো এই হিস্ট্রি নামে যে কমান্ডটা আছে সেটার কাজটা হচ্ছে যে আমি আমার মেশিন বা আমার অপারেটিং সিস্টেম চালু করার পর থেকে এখন পর্যন্ত যে যে কমান্ড আমি রান করেছি সবগুলো কমান্ডই আমাদেরকে দেখাবে। তো দেখি এখানে আই মিন এটা জাস্ট মেশিন চালু করার পর থেকে না, আজকে সারাদিনে কী কী করছি, আজকে সারা 301টা কমান্ড আমি ইউজ করছি, এই 301টা কমান্ডে সব কিছু দেখাচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি অনেক কিছু আমরা এখানে করেছি, তো সবগুলো এখানে দেখাচ্ছে যে আমি কী কী কমান্ড ইউজ করেছি। তো হিস্ট্রি কমান্ড এটা করা যায়। এখন আরও কিছু ওয়ে আছে, লাইক আমি যদি দুইবার আমি এই সাইনটা দিই মানে হচ্ছে আমার লাস্টলি ইউজ কমান্ডটা মানে রান হবে। তো ফর এক্সাম্পল আমি এলএস কমান্ডটা রান করলাম, অ্যান্ড এগেইন আমি যে হিস্ট্রি কমান্ডটা রান করি, তাহলে এই যে এলএসটা দেখাচ্ছে আমি যদি দুইবার এটা ইউজ করি তাহলে আমার লাস্টলি ইউজ কমান্ডটা এখানে এক্সিকিউট হয়ে মানে শো করবে। এটা হচ্ছে আমার লাস্টলি ইউজ কমান্ড, অ্যান্ড ইয়া এগেইন উই রান দ্য কমান্ড সাকসেসফুলি। এটা হচ্ছে রিরান দ্য ভেরি লাস্ট কমান্ড। তারপর এটা দিয়ে এন দিলে মানে হচ্ছে আমার এখানে লিস্টে হিস্ট্রিতে যত আমি যে নাম্বারটা লিখবো ততটুকু কমান্ডটা আবার দেখাবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে 291 নাম্বারটা আমি রান করব, সো আমি এটা দিয়ে 291 দিয়ে দিলাম, তা 291তম কমান্ডটা হচ্ছে এটা দেখিয়ে দিয়েছে, ফাইন। তারপর আমরা এখান থেকে চাইলে এটা -n মানে হচ্ছে আমার রিরান কমান্ড ফ্রম n স্টেপ এগো, মানে এত ধাপ আগে যে কমান্ডটা আমি ইউজ করেছিলাম সেটা। ওকে ফাইন, দেখাই এটা -5 ধাপ আগে যে কমান্ডটা ছিল সেটা হচ্ছে ক্লিয়ার নামে একটা কমান্ড, সেটা আমরা ইউজ করেছি। তো এটা যদি আমি দেখি এখন মানে হচ্ছে যে ধরি 10 ধাপ আগে কি কমান্ড ইউজ হয়েছিল সেটা দেখতে চাই, বা আমি জানতে চাই যে এখানে 3 ধাপ আগে যে কি কমান্ড ইউজ হয়েছিল, zsh নো সার্চ ওয়ার্ড ইন অর ইভেন্ট। আচ্ছা ভালো কথা, সমস্যা নেই। স্যার আমরা এভাবে রিরান দ্য কমান্ড ফ্রম n স্টার্ট এগোয়ার্স কুলন ওয়ার্ড, রিরান লাস্ট কমান্ড স্টার্টিং উইথ ওয়ার্ড, যে কোনো একটা কমান্ড যেটাকে স্পেসিফিক কিছু দিয়ে শুরু হচ্ছে সেটা আমি আবার রান করতে চাই। দেখি কি করা যায়, যেমন আমি এটা দিলাম যে ইউ নেম দিয়ে কোনো একটা কমান্ড, তো ইউ নেম দিয়ে কোনো একটা কমান্ড লাস্টলি এটা অপশন সহ দেখাবে, মানে এই নামে যে কমান্ডটা আমরা ইউজ করেছি এবং লাস্টলি এটা অপশন সহ যদি থাকে সেটাও আমাদের এখানে দেখিয়ে দিবে। সো এইভাবে বিভিন্ন জিনিস আছে যেটা আমাদের হিস্ট্রি কমান্ডের সাথে রিলেটেড। এখন কমান্ডের ক্ষেত্রে কিছু প্রকারভেদ আছে। কমান্ড 4 ধরনের হয়ে থাকে। কমান্ড 4 ধরনের হয়ে থাকে। ইন্টারনাল কমান্ড যেগুলো হচ্ছে বিল্ট ইন কমান্ড, এক্সটার্নাল কমান্ড সেটা হচ্ছে বাইনারি ফাইলস আছে, সেই বাইনারি ফাইলস থেকে আমাদের রান করা হয় এই কমান্ডগুলো, ওইখানে মানে ওই বাইনারি ফাইলে বা কোনো একটা লোকেশনে ওই কমান্ড এক্সিকিউটেবল থাকে, তো সেখান থেকে রান হয়। আর এলএসএস আছে, মানে হচ্ছে কোনো একটা কমান্ডকে স্পেসিফিক টাইমের জন্য একটা নিকনেম দেবো, ওই নিকনেম দিয়ে আমি এটা রান করতে পারি। অ্যান্ড ফাংশনস আছে, ফাংশনস বলতে বোঝানো হয়ে থাকে আমি মাল্টিপল কমান্ড একই টাইমে আমি রান করতে চাই, সেটা ফাংশনস দিয়ে করা যায়। প্রতিটা জিনিস আমরা দেখব। সো প্রথমত আমরা এটা দিই না প্রথমত, আচ্ছা এখানে যেহেতু অনেক কিছু মিস করেছে, তো যেগুলো মিস মানে ডিটেলসে দেয় নাই সেগুলো আমরা একটু দেখাই ফেলি। তো আমরা শুরু করব ইনবিল্ট কমান্ড বা ইন্টারনাল কিছু কমান্ড আছে। ইন্টারনাল কমান্ডের মধ্যে সিডি আছে, এক্সিট আছে,
ls আছে, সরি cd exit আছে, যেগুলো ইনবিল্ট কমান্ড। সো কোনগুলো ইনবিল্ট কমান্ড, কোন এক্সটার্নাল কমান্ড, সেটার জন্য আপনি টাইপ নামে একটা কমান্ড আছে, টাইপ লিয়ে যদি আমি জাস্ট সিডি দেই তাহলে এটা বিল্ট ইন ফাংশন দেখাবে। আমি যদি আবার যদি এখানে ক্ষেত্রে যদি ls দেই সেটা কিন্তু বিল্ট ইন না, সিডি ইজ এন ls ইন ls ফর ls। আচ্ছা, ls বলতে বুঝছেন নিকনেম দেওয়া হয়েছে, আচ্ছা এটা ভালো কথা। সিডি এর পরিবর্তে কি কি দেওয়া যায়, এক্সিট নামে একটা কমান্ড আছে, এক্সিট ইজ এন শেল বিল্ট ইন। তারপর আমাদের আছে লেটস সে এক্সপোর্ট নামে একটা কমান্ড আছে, রিজার্ভড ওয়ার্ড, এটা কোনো কমান্ড না, এটা একটা রিজার্ভড ওয়ার্ড। সো এই ধরনের যে কমান্ডগুলো আছে সেগুলো দেখতে পারি। তো এখানে ইনবিল্ট মানে হচ্ছে বাই ডিফল্ট যেগুলো থাকে, আর এক্সটার্নাল বলতে বোঝানো হয় কোন একটা স্পেসিফিক বাইনারি লোকেশন যখন এই এক্সিকিউটেবল আছে কমান্ডটা সেখান থেকে রান হয়ে থাকে। ভালো, সো সেই জিনিসটা আমরা দেখতে পারবো চাইলে। তো এখানে আরেকটা কমান্ডের সাথে পরিচয়, সেটা হচ্ছে উইচ নামে একটা কমান্ড আছে। উইচ কমান্ডটা কোনো একটা কমান্ডের বাইনারি লোকেশন দেখায় দেয়। ফর এক্সাম্পল ls দেই, যদি দেখিয়ে দিছে, তো আমি ls এর পরে আমি সিডি যদি দেই, এটা বিল্ট ইন কমান্ড, তো এটা কোনো বাইনারি নেই। সো বাইনারি আছে এরকম ক্যাট নামে একটা কমান্ড আছে, যে এই যে দেখেন ক্যাট, এটা হচ্ছে একটা এক্সটার্নাল কমান্ড, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্যাট কমান্ডের বাইনারি লোকেশন, এবং এই লোকেশনকে রান করছে। আমি যদি জাস্ট ক্যাট কমান্ড দিই, ক্যাট কমান্ডটা কোনো একটা ফাইল রিড করার জন্য ইউজ হয়। সো আমি যদি ফর এক্সাম্পল এখানে আমি যদি কোনো একটা ফাইল আমি রান করার চেষ্টা করি বা রিড করার চেষ্টা করি, যেমন আমি ক্যাট যে কোনো একটা ফাইল রিড করার চেষ্টা করি 10 ডট, আমি অটো ট্যাব দিয়ে করে ফেলি। সো এখানে একটা ফাইল আমি রিড করার চেষ্টা করেছি। এখন এটা আমি রান করার জন্য আমাকে কোনো বাইনারি লোকেশন থেকে রান করতে হয় না, কিন্তু অ্যাকচুয়ালি বাইনারি থেকে আমরা করতে পারি। এই যে এখানে আমরা উইচ দিয়ে দেখেছি ক্যাট আছে, তো আমরা একটা বাইনারি থেকেও কিন্তু রান করা যায়, কিন্তু রান করা লাগে না। সো আমি যদি রান করার চেষ্টা করি যে /10, সো এটাও রান হয়ে যায়। অ্যাকচুয়ালি এভাবেই কাজ করা যায়। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা, যেটা বোঝানোর চেষ্টা করেছি। তো এটা হচ্ছে ইনবিল্ট আর এক্সটার্নাল কমান্ড। এখন এলাইসেস কি, এলাইসেস এটা স্পেসিফিক কোনো কমান্ড না, এটা হচ্ছে কোনো একটা কমান্ডকে মূলত আমাদের কি বলা যায়, কোন একটা আমরা কমান্ড আছে, সেই কমান্ড হয়তো অনেক বড়, তো সেটা একটা নিকনেম দেওয়া। কিন্তু এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই এলাইসে যেটা আছে সেটা হচ্ছে যে আমার মেশিন যদি অফ হয়ে যায়, এলাইসে যে দেওয়া যায় নিকনেম আছে সেটা আমাদের অফ হয়ে যাবে, বা চল লস্ট হয়ে যায়, লস্ট পার্মানেন্টলি। সো সেই ক্ষেত্রে এটা কি করতে পারি, তো আমরা যে কাজটা এখন করতে পারি সেই ক্ষেত্রে, সো আমরা একটা এলাইসেসের ইউজটা দেখি। ফর এক্সাম্পল ls যেটা বলেছিলাম, আমরা যখন টাইপ ls লিখেছিলাম তখন বলেছিল যে এটা একটা এলাইসেস, ব্যাপারটা তখন আমরা বুঝি নাই। তো ls অ্যাকচুয়ালি অলরেডি এক্সটার্নাল কমান্ডের নামটাই হচ্ছে এরকম, কিন্তু তবু এখানে মেশিন বাই ডিফল্ট এখানে দিছে, এটা নিয়ে আমরা চিন্তা করবো না। বাট আমরা যদি এলাইস দিয়ে আমরা যে কোনো কমান্ড, ফর এক্সাম্পল আমরা যদি একটা ডেট নামে একটা কমান্ড আছে যে আমার কারেন্ট ডেটটা দেখায়, তারপর টাইম নামে একটা কমান্ড আছে সেটা সময় দেখায়। সো এই টাইমটাকে আমি টি এবং ডেটটাকে ডি দিয়ে লিখতে পারি, একটা নিকনেম দিতে পারি। সো ডি ইকুয়ালস টু এভাবে সিঙ্গল কোটেশনের মধ্যে ডেট দিলাম, আর আমি এগেইন এলএস দিয়ে টি ইকুয়ালস টু লিখে আমি এখানে টাইম দিলাম। সো আমাকে এখন টোটাল ডে টোটাল টাইমটা লিখতে হবে না, জাস্ট আমি ডি লিখি চলে আসছে, টোটাল জাস্ট টি লিখি চলে আসছে। এটাই হচ্ছে অ্যানালাইসিসের কাজ, দ্যাটস অল, আর কিছু না। এখন আরেক ধরনের কমান্ডও আছে, তো সেই কমান্ডটার নাম হচ্ছে আমাদের ফাংশন। ফাংশন বলতে বোঝানো হয়ে থাকে যে আমি কোনো একটা 3টা বা 4টা কমান্ড একই সাথে আমি রান করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার ফাংশন অনেক কাজে আসে। এবং ফাংশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে, ব্যাশের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যাশ স্ক্রিপ্ট, বাট মেইন নাম শেল স্ক্রিপ্টের ক্ষেত্রে এটা কাজে আসে। বাট শেল স্ক্রিপ্টে দেখানো গিয়ে একটা কমান্ড দেখায়, সেটা হচ্ছে ইকো নামে একটা কমান্ড লিখে আমি যে কোনো কিছু লিখি, লাইক আমার নামটা লিখলাম, তাহলে টার্মিনালে ওইটা বা কনসোলে ওইটাই প্রিন্ট হয়ে যায়। ইকো কমান্ডের কাজটাই হচ্ছে এইটা, এটা দেখানো উচিত, তাই দেখালাম। সো ইকো কমান্ডটা বেস্ট হচ্ছে সিঙ্গল কোটেশন বা ডাবল কোটেশন এভাবেও লেখা যায়, বা আমি সিঙ্গল কোটেশন ভেতরে লিখতে পারি, অথবা সিঙ্গল কোটেশন ভেতরে লিখতে হয়, অথবা আমি এভাবে লিখতে পারি যে এই সাইনটা আছে এইটার ভেতরে আমি লিখতে পারি। বাট এখানে কিছু ডিফারেন্স আছে, যে এখানে অ্যাকচুয়ালি কোন জায়গায় লিখতে হবে, কোন জায়গায় লিখতে কি হবে, তো সেটা আমরা একটু দেখব ডিটেলস ম্যানারে। বাট ইকো কমান্ডটা দেখানোর প্রয়োজন ছিল তাই দেখিয়েছি। বাট এখন মেইন টপিকে চলে আসা যাক, সেটা হচ্ছে যে ফাংশন। ফর এক্সাম্পল একটা ফাংশনের নাম দেই, ফাংশনের নাম হচ্ছে মাই ফাংক, এটা ফাংশনের নাম দেওয়া হয়েছে। তো এই মাই ফাংশনের নাম দিয়ে আমি এখানে যে কোনো কিছু, বা এখানে বাই ডিফল্ট খালি থাকে, তারপর এখানে একটা জাস্ট কার্লি ব্রেসেস দিব,
তো কার্লি ব্রেসেস দিয়ে আমি এখন ফাংশন ভিতরে টাইপ করব। তো টাইপ করলাম ডেট নামে একটা কমান্ড এক্সিকিউট করবে, টাইম নামে একটা কমান্ড এক্সিকিউট করবে, ইকো ফুয়াদ এটা এক্সিকিউট করবে, অ্যান্ড আর লাস্টে কি এক্সিকিউট করবে, লাস্টে লেটস সে ls মাইনাস টা এক্সিকিউট করবে। দ্যাটস অল, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। তো এখন আমি ফাংশনে আমি যদি জাস্ট কি করতে চাই, ক্লোজ করতে চাই, কার্লি ব্রেসেসটা ক্লোজ করে দিই, হয়ে গেছে। এখন আমি ফাংশনে কল করার জন্য মাই ফাঙ্ক লিখে এটা লিখতে পারি, ওয়েট এ মিনিট, সরি, মাই ফাংশন এভাবে লিখলে অ্যাকচুয়ালি চলে আসার কথা, আমি কোনো জায়গায় ভুল করেছি কিনা, ওয়েট এ মিনিট। এই যে আমাদের ফাংশন নিয়ে বলছিলাম, functions grow course snippets use type minus a to see all version of command, wait a minute, এভাবে মতো দেখায় ls minus a, ওকে। আচ্ছা, এখানে যে ls এর ব্যাপারটা এখানে দেখিয়েছে, ll equals to ls minus a lf, এটাকে আমি মূলত যে কোনো কিছু দিতে পারি। সো ls আমি যেটা দেখাচ্ছিলাম, ls এর আমি আরো অনেকগুলো অপশন আছে, আমি সেটা একটু দেখানো উচিত, সেটা আগে দেখাই ফেলি। এই যে আমাদের অনেকগুলো অপশন আছে, লাইক আমি এ ইউজ করতে পারি, এ দিয়ে অল, এ দিয়ে অ্যাকচুয়ালি কি আসে, এ দিয়ে যতগুলো হিডেন ফাইল আছে সেগুলোও আসে, হিডেন ফাইলগুলো ডট দিয়ে শুরু, হিডেন ফাইল আর ফোল্ডারগুলো সেগুলো বাই ডিফল্ট দেখায় না, তো মাইনাস এলে আসে। তারপর জাস্ট যদি আমি এল ইউজ করি, ফর এক্সাম্পল লেটস সে আমি এখানে চাইলে এলটা ইউজ করতে পারবো, স্মল এল, দ্য ইউজ এ লং লিস্টিং ফরম্যাট আমরা জানি। আর এফ নামেটা ছিল যে সেটা হচ্ছে ক্লাসিফাই এবং ইন্ডিকেটর। সো এটা দিতে পারি যে এলিয়াস, যে আমাদের এল এল ইকুয়ালস টু আমাদের এলএস মাইনাস এ এল এফ, রাইট। সো এখন যদি আমি জাস্ট এল এলটা রান করি, এখানে অনেক কিছুই আসতেছে, সো সেটা দেখানোর প্রয়োজন নেই, যেহেতু আমরা অলরেডি এলিয়াস নিয়ে আমরা ব্যাপারটা বুঝে গিয়েছি, তো এটা দেখার দরকার নেই বর্তমানে। বাট আমরা অন্য কোনো একটা ইম্পর্টেন্ট টপিক এখন দেখতে যাচ্ছি। বাট লেটস টক অ্যাবাউট ফাংশন। ফাংশন মেবি কোনো একটা কিছু ভুল করেছি, তো চলে আসার কথা মেইনলি মাই ফাংশন। সো লেটস ইউজ ইন গুগল again, so let's use some help of Google that creating a function in bash. জাস্ট আমরা সিম্পল একটা কোডের একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আমরা কীভাবে জাস্ট সিম্পল একটা ফাংশন, তো এইভাবে ফাংশনটা, সো আমাদের ফাংশন দিয়ে ফাংশন নেমটা লিখতে হবে, তো এইটা আমরা ভুল করেছি, এটাই হচ্ছে মেইন প্রবলেমটা, নয়তো আমাদের কাজ করা হতো। তো আমি বলি ভুলটা কোথায় ছিল, আমি এগেইন ফাংশনটা ক্রিয়েট করি, সেটা হচ্ছে মাই ফাং। সো তারপর এখানে আমি দিয়ে দিলাম যে ইকো দিয়ে আমার নামটা প্রিন্ট করবে, তারপর আমাদের ls মাইনাস এ এল এফটা প্রিন্ট করবে, তারপর সিডি প্রিন্ট করবে, তারপরে হচ্ছে সিডি, তারপর আমাদের ls টা এগেইন প্রিন্ট করবে, এন্ড আমাদের ফাংশনটা এখানে ক্লোজ। সো এখন ফাংশন ক্লোজ করার জন্য জাস্ট মাই ফাং এভাবে লিখে দিই যদি, তাহলে এখানে আমার যতগুলো জিনিস ছিল, মানে আমি সিরিয়ালি যতগুলো কমান্ড ছিল সবগুলো এক্সিকিউট হয়ে গেছে। ভুলটা ছিল যে আমি যখন ফাংশনটা কল করতে হবে তখন কোনো প্যারেন্থেসিস যেন না দেওয়া হয়। আচ্ছা, প্যারেন্থেসিস বলতে কি বোঝানো হয়? প্যারেন্থেসিস বলতে প্রোগ্রামিংয়ের ভাষায় প্যারেন্থেসিস বলতে ফার্স্ট ব্র্যাকেটকে বোঝানো হয়, কার্লি ব্রেসেস বলতে সেকেন্ড ব্র্যাকেটকে বোঝানো হয়, আর স্কোয়ার ব্র্যাকেট, এটা স্কোয়ার ব্র্যাকেট তো আমরা জানি, বা থার্ড ব্র্যাকেট যেটা বলি, সো এটা বোঝানো হয়ে থাকে। তো ফাংশন ব্যাপারটা আমরা বুঝলাম আশা করি। তো এই চার ধরনের ওয়েতে কমান্ডটা আমরা লিখে থাকি। এখন আমরা কিছু জিনিস নিয়ে জানবো, সেটা হচ্ছে ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস জিনিসটা কি? তো ভ্যারিয়েবল জিনিসটা বোঝানো হয় যে কোনো একটা ডাটা আছে, সেটা আমি মেমোরিতে টেম্পোরারিলি যদি সেভ করতে চাই, তখন যে জিনিসটা ইউজ হয় সেটাকে বলা হয় ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলসের সাহায্যে কোনো কিছু আমরা কি করতে পারি, কোনো কিছু আমরা সেভ করে রাখতে পারি আমাদের মেমোরিতে, সিস্টেমের মেমোরিতে টেম্পোরারিলি। সো আমাদের দুই ধরনের ভ্যারিয়েবল আছে ব্যাশের ক্ষেত্রে, একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বা গ্লোবাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল বলতে আমরা যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করব সেগুলা, এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই লোকাল ভ্যারিয়েবলটা টেম্পোরারি থাকে, যখন আমি শেলটা ক্লোজ করে দিব বা সিস্টেমটা অফ করে দিব, লোকাল ভ্যারিয়েবলটা লস্ট হয়ে যাবে, মেমোরিতে এটা সেভ থাকে। মেমোরি বলতে আমরা মেইন মেমোরি র্যাম বোঝানো হয়ে থাকে, আমরা জানি যে র্যামে যা থাকে সেটা টেম্পোরারি থাকে, সেটা পার্মানেন্টলি থাকে না। তো পার্মানেন্টলি রাখার জন্য স্টোরেজ ডিভাইস লাইক হার্ড ডিস্ক অথবা আমাদের এসএসডিতে স্টোর করে রাখতে হয়, সেটা আমরা র্যামে স্টোর করে রাখতে পারবো না। আবার আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বা গ্লোবাল ভ্যারিয়েবলস হচ্ছে সিস্টেম স্পেসিফিক একটা ভ্যারিয়েবলস আছে যেগুলো ইম্পর্টেন্ট,
অ্যান্ড সেগুলো গ্লোবালি যে কোনো জায়গাতে আমরা অ্যাক্সেস করতে পারবো এবং এগুলো সেভ থাকে। সো আমাদের সিস্টেম, আমাদের লিনাক্সে অনেকগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, গ্লোবাল ভেরিয়েবলস আছে। আবার আমরা আমাদের লোকাল ভেরিয়েবলটাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে কনভার্ট করা যায়, সেটা করা যায়। কীভাবে করবো সেটা আমরা দেখাবো। তো প্রথমত আমরা দেখি যে এখানে একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে পারি। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আমাদের ব্যাশে খুবই ইজি। আমি জাস্ট যে কোনো একটা ভেরিয়েবল নাম দিলাম, ইকুয়ালস দিয়ে কোনো আমাদের গ্যাপ থাকবে না, আমি ভেরিয়েবলটার নাম লিখে ফেলবো। যেমন আমার নামটা এখানে প্রিন্ট করেছি, প্রিন্ট হয়ে গিয়েছে। দ্যাটস অল, খুবই ইজি জিনিস এখানে। সো এখন আমি এটাকে অ্যাক্সেস করবো কীভাবে? ইকো দিয়ে আমি যেটা প্রিন্ট করার চেষ্টা করি, ইকো দিয়ে আমি ডলার দিয়ে ওই আমাদের ভেরিয়েবলটার নাম লিখতে হবে, তাহলে এটা প্রিন্ট হবে। দ্যাটস অল। বাট এটা কিন্তু টেম্পোরারিলি আছে, এটা টেম্পোরারিলি আছে। এটা যদি আমি মানে গ্লোবালি অ্যাক্সেস করতে চাই, গ্লোবাল ভেরিয়েবল বানাতে চাই, তাহলে কিছু প্রসেস আছে। বাট তার আগে আমরা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে একটু আইডিয়া পাওয়া যাক। অনেকগুলো গ্লোবাল ভেরিয়েবল আমাদের আছে, কিন্তু গ্লোবাল ভেরিয়েবল কি কি আছে আমাদের সেটা একটু দেখে নেওয়া যাক। গ্লোবাল ভেরিয়েবল মধ্যে আছে আমাদের পাথ নামে একটা ভেরিয়েবল, হোম নামে একটা ভেরিয়েবল, হিজ সাইজ নামে ভেরিয়েবল আছে। সো সেইগুলো নিয়ে একটু জানা যাক। আচ্ছা, সো প্রথমত যদি দেখি আমাদের লেটস সে আমরা এখো দিয়ে ডলার দিয়ে আমরা হোম নামটা ভেরিয়েবল আছে সেটা দেখি। তো এই হোম ভেরিয়েবলটা ইউজার হোম ডিরেক্টরি দেখাবে। তারপর যদি আমি হিস্ট সাইজ নামটা ভেরিয়েবল দিই, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। তো হিস্ট সাইজটা দেখাবে অ্যাকচুয়ালি আমার হাইয়েস্ট কতটা ভেরিয়েবল আমি স্টোর করে রাখতে পারি। তো এটা নিয়ে আমরা গুগল করতে পারি যে হিস্ট সাইজ ভেরিয়েবল ব্যাশ, এটা সার্চ করলে অনেক কিছুই আসবে। তো হিস্ট সাইজ ভেরিয়েবল ব্যাশ কন্ট্রোল দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কমান্ড স্টোর ইন মেমোরি। ম্যাক্সিমাম নাম্বার অফ মানে মেমোরিতে ম্যাক্সিমাম কত কি পরিমাণ নাম্বারের কমান্ড আমার মেমোরিতে স্টোর হবে সেটা আমাদের দেখায়। এটা হচ্ছে হিস্ট সাইজ। তারপরে আমাদের আছে পাথ নামে একটা ভেরিয়েবল। তার আগে আমি পিডাব্লিউডি নামে একটা ভেরিয়েবল দেখাই। পিডাব্লিউডি আমাদের প্যারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখায়। আর পাথ হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভেরিয়েবল। তো এগুলোকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলা হয়ে থাকে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ভেরিয়েবল এখানে মূলত আমাদের যতগুলা ইম্পর্টেন্ট এক্সিকিউটেবল আছে সেগুলোর বাইনারি লোকেশন এখানে দেওয়া। তো এই ধরনের যে লোকেশনগুলো আছে এই লোকেশন থেকেই আমাদের যে এই বাইনারি যেগুলো আছে এগুলো এক্সিকিউট হয়ে থাকে। ওকে, তো পাথ ভেরিয়েবলটা সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের এখানে এনভায়রনমেন্ট পাইথনের আছে, গোলেঙ্গে সেট আপ করা আছে, স্নেপের আছে, তারপর আরও অনেক কিছুরই আছে, যেমন এক্সটার্নাল কিছু কমান্ডসের আছে। তো সেইগুলার যে এক্সিকিউটেবল যে বাইনারি যে লোকেশন সবগুলো এইখানেই আমাদের লিস্ট করা আছে। তো কোনো কারণে যদি আমরা এই লোকেশন যেগুলো আছে এই ফাইলগুলো ডিলিট করে দিই তাহলে আমাদের কমান্ডগুলো রান করবে না, সিস্টেমে অনেক প্রবলেম করবে। ওকে, সো এটা হচ্ছে কথা। সো এখন কথা হচ্ছে যে আমরা কোন একটা ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বানাবো, এটা কিভাবে আমরা বানাতে পারি। আমাদের যে লোকাল ভেরিয়েবল আমরা যেটা ক্রিয়েট করেছি সেটাকে আমরা কিভাবে বানাতে পারি যাতে যে কোনো জায়গাতে আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেটা করা ওয়েটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট নামে একটা ওয়ার্ড আছে। তো এক্সপোর্ট ওয়ার্ডটা লিখে আমি যদি আমাদের ভেরিয়েবলটা যেটা ডিক্লেয়ার করি সেটার নাম দিয়ে দেয়, তাহলে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল কনভার্ট হয়ে গিয়েছে। গ্লোবাল ভেরিয়েবল যেহেতু কনভার্ট হয়ে গিয়েছে এখন আমরা বুঝবো কিভাবে আমরা দেখতে পারি। তো আমরা জাস্ট ইএনভি যে কমান্ডটা আছে, ইএনভি কমান্ডের কাজটা হচ্ছে যত আমাদের পাথ ভেরিয়েবল আছে সবগুলো এখানে লিস্ট করে দিবে। সো এতগুলোর মধ্যে আমি নিজেটা খুঁজে পাবো না, তো সেই জন্য এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে ইএনভি দিয়ে আমি এটা দেওয়া মানে হচ্ছে এটা আমাদের পাইপ। তো পাইপিং যে মাথায় রাখতে হবে যখন পাইপ ইউজ করবো তখন এটা আমাদের ইনপুট, আর এরপর যে আমি কমান্ডটা লিখবো সেটা আউটপুট হিসেবে কাজ করবে। সো এর ভেতরে গ্র্যাপ নামে একটা কমান্ড আছে, গ্র্যাপ কোনো কিছু সার্চ করার জন্য ইউজ করা হয়। তো আমি আমার নেম নামে যে ভ্যারিয়েবলটা সার্চ করবো সেটা দেখা যাক যে এই যে আমরা দেখতে পাচ্ছি নেম নামে যে ভ্যারিয়েবলটা আমরা ক্রিয়েট করেছি এইটা এখানে আছে। ওকে, আমি কিভাবে এই কমান্ডটা রিড করতে পারি সেজন্য আনসেট নামে একটা আছে, তো যাতে আমি গ্লোবাল ভেরিয়েবলকে ডিলিট করতে পারি। তো আনসেট দিলে এখন ডিলিট হয়ে যাবে। আপনি যদি এগেইন সার্চ করা ট্রাই করি কিছুই অ্যাকচুয়ালি আসবে না। ওকে ফাইন, বুঝতে পেরেছি। এখন আমি যখন অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা যখন ক্রিয়েট করা হয় তখনই এটাকে আমি গ্লোবাল ভেরিয়েবল কনভার্ট করতে পারি। লাইক দিস আমি বলতে পারি যে এক্সপোর্ট নেম ইকুয়ালস টু দিয়ে সরাসরি অবস্থায় করা যায়। তখন এগেইন যদি সার্চ করি চলে আসবে, বাট আমি আনসেট করে এগেইন আমি ডিলিট করে দিব। দ্যাটস অল। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। আহমনি মানে কঠিন কিছু না, বাট ইন্টারেস্টিং অনেক। ওকে, তো আশা করি এই জিনিসটা বোঝা গিয়েছে। সো এখন আমরা একটু কোটেশন একটু কিছু জিনিস জানার চেষ্টা করব, বাট পাথ ভেরিয়েবলটা নিয়ে একটু আবার বলে ফেলি। পাথ ভেরিয়েবল ইজ এ লিস্ট অফ ডিরেক্টরিজ হোয়ার দ্য শেল লুকস ফর প্রোগ্রামস। আমাদের
শেলে যত কিছুই রান হচ্ছে, যত কমান্ড রান হচ্ছে, সবগুলা এক একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এবং আমাদের এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম স্পেসিফিক কিছু লোকেশন থেকে রান হচ্ছে, স্পেসিফিক কিছু পাথ থেকে রান হচ্ছে, যেখানে এই কমান্ডগুলো এক্সিকিউটেবলগুলা স্টোর করা আছে, সেখানে রান হচ্ছে। এই পাথ ভেরিয়েবলে সেগুলাই আমাদের দেখানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। সো লাইক ফর এক্সাম্পল ইউজার বিন, স্ল্যাশ বিন, ইউজার গেমস, এগুলো একটা পাথ। তো মিশন ক্রিয়েটে মডিফাইং দ্য পাথ আমরা চাইলে মডিফাই করতে পারি পাথটা, বাট আই ডোন্ট সাজেস্ট। পাথ ভেরিয়েবল অনেক টাফ একটা টপিক, ওইটা নিয়ে আমরা সামনে জানবো আরো, মানে অনেক ডিটেলস এখনো আছে এখানে। তো মাস্ট হ্যাভ এন পাথ এট দ্য এন্ড, ওমিটিং দ্য ওয়াইস অফ দ্য পাথ ব্রেক্স কমান্ড। তো আমি চাইলে কোনো নতুন একটা পাথ অ্যাড করতে পারি এখানে, ইউজিং দিস প্রসেস, মানে পাথ ইকুয়ালস টু লিখে আমি নতুন পাথ দিলাম, অ্যান্ড কুলন দিয়ে আমি ডলার পাথ আমি অ্যাড করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে নতুন একটা পাথ ভেরিয়েবল অ্যাড হয়ে গিয়েছে, নতুন একটা পাথ অ্যাড হয়ে গিয়েছে। ওকে ফাইন। এখন আমরা একটু কোটেশন নিয়ে কথাবার্তা বলা যাক। সো কোটেশন নিয়ে যে কথাবার্তা বলতে হয়, আমাদের তিন ধরনের ব্যাপার আছে, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন আর একটা ব্যাকস্ল্যাশ নিয়ে ব্যাপার আছে। তো এটা নিয়ে একটু জানার চেষ্টা করা যাক। এটা নিয়ে একটু আমরা জানার যদি চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে এগেন আমি কমান্ড লাইনে চলে যাব। তো আমি একটু ক্লিয়ার করি কমান্ডটা। সো ফর এক্সাম্পল ইকুয়াল টু কমান্ডটা নিয়ে আমি এখন এটার ভেতরে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন আছে, এটার ভেতরে অনেক কিছুই চাইলে লিখতে পারি। সো ইকুয়াল দিয়ে লিখলাম যে মাই নেম ইজ পাথ, সেটা যদি লিখি সিম্পলি প্রিন্ট হয়ে গিয়েছে। বাট আমি দিলাম যে এন্ড পাথ ইজ দিয়ে ডলার পাথ যদি দেই, এইভাবে লিখি, তাহলে অ্যাকচুয়ালি ডলারটা প্রিন্ট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন ডলারটা প্রিন্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ডাবল কোটেশন লিখলে। কিন্তু এখানে আমরা সিঙ্গেল কোটেশন আর একটা ক্রিটিক্যাল রুল প্লে করে, সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন যে এখানে দেই ডাবল কোটেশনের বদলে, তাহলে অ্যাকচুয়ালি সে এখানে আমাদের পাথ ভেরিয়েবলটাকে প্রিন্ট করবে না, যেরকম ভাবে লেখা আছে ওইরকমভাবেই সে প্রিন্ট করে নেবে। এটা হচ্ছে কথা। বাট লেটস সে আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এগেইন আমি এখানে ইনস্টেড অফ দ্যাট I will use this one, and here instead of this I will use this one, my command not found. So এখানে এটা যখন ইউজ করবো তখন এটার ভেতরে যা লিখবে সেটা কমান্ড হিসেবে সে কাউন্ট করে। সো কমান্ড হিসেবে কাউন্ট করে যেহেতু এটা লেখা যাবে না। বাট ইন্টারেস্টিং একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে এইটা আমি ইউজ করতে পারি, ব্যাকস্পেস, নেগেটিভ ইন সিঙ্গেল ক্যারেক্টার ফলোইং ইট, ফর এক্সাম্পল দিস ওয়ান ইট রেজাল্ট $100। সেটা কখন ইউজ করা যাবে, আমি লেটস সে ফর এক্সাম্পল আমি যদি দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি একটা সিম্পল একটা জিনিস দেখাই। ফর এক্সাম্পল নেম ইকুয়ালস টু, বা আমি প্রাইস ইকুয়ালস টু দিলাম 100, লেটস সে প্রাইস ইকুয়ালস টু 100 দিলাম, বা আমি নেম ইকুয়ালস টু ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করলাম এটা দিয়ে দিলাম। সো আমি এখন জাস্ট ইকো যদি করি, ইকো করার পরে আমি এখানে লিখতে পারি যে মাই নেম ইজ $1, অ্যান্ড আমি এটাও লিখলাম যে আই হ্যাভ $100। সো এখন একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে আই হ্যাভ $100 প্রিন্ট হয় নাই। $100 দিয়ে আমি মূলত কোনো ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করতে চাই না, কিন্তু ডলার দিয়ে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা হয় ব্যাশে। তো সেক্ষেত্রে এটা আমি যদি ইগনোর করতে চাই, তখন এখানে সামনে একটা ব্যাকস্পেস দিয়ে দিব। তো ব্যাকস্পেস দিলে অ্যাকচুয়ালি এখানে ডলারটাকে ডলার হিসেবে কাউন্ট করবে, কোনো স্পেসিফিক কোনো স্পেশাল ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে না। এটা হচ্ছে আমাদের ওভারঅল আরও কিছু কথাবার্তা। তো এখানে আরও অনেক কথাবার্তা আছে, আমরা সেগুলো ইউজ করতে পারি। বাট এই যে এই ব্যাপারটা আবার এটা যদি আমি ইউজ করতে চাই, তাহলে এখানে ভেতরে যা লিখবো সে অ্যাকচুয়ালি কমান্ড হিসেবে কাউন্ট করবে। তো যদি আমরা চাই না সে কমান্ড হিসেবে কাউন্ট করুক, তাহলে আমরা এখানেও এটা লিখবো, এটা এভাবে আমরা ইউজ করার চেষ্টা করব। তাহলে হয়তো কিছুটা কাজ হবে, হচ্ছে না, কারণ এখানে ভেতরে যা লিখি সেটা কমান্ড হিসেবে আমাদের কাজ করবে। যেমন ইকো দিলাম, যে এখানে যে টাইম লিখি, টাইম লিখলে সে টাইম কমান্ডটাকেই মানে মানে প্রিন্ট করবে, যে ইকো এখানে এখানে ভেতরে যা লিখবো সেটা আমাদের জাস্ট কমান্ডটাই যেন হয়। এই যে সে অ্যাকচুয়ালি জাস্ট কমান্ডটাকেই অ্যাকচুয়ালি আমাদের প্রিন্ট করেছে। দ্যাটস অল। আশা করি বুঝতে পেরেছেন। ইম্পর্টেন্ট অনেক কিছু ছিল এখানে। এরপর যদি আমরা সামনে যাই, কিছু ডায়নামিক ইনপুট এখানে যেগুলো বলেছে, ইকো ইজ ডেট এভাবে লিখতে পারি,
তো ব্যাকটিক স্টাইল লিখলে এখানে এটা হবে তো যা লিখবে সে কমান্ড, তারপর ইকুয়াল টু ইজ $ডেট, এভাবে আমি কোনো কিছু প্রিন্ট করতে পারি, রাইট? সো আমি দেখাই ব্যাপারটা যে এমনি যদি আমি জাস্ট লিখি যে টুডে ইজ দিয়ে আমি ডেট কমান্ডটা আমি এক্সিকিউট করতেছি, জাস্ট ডেট, তাহলে চেক করে ফেলতেছে ডেটটাকে করবে। এটাকে আমি আরেকভাবে তো লিখতে পারি যে এভাবে ডলার দিলাম, যে এইভাবে ডলার দিয়ে ওইটার ভিতরে যে ডেট লিখি সেও কিন্তু সেমভাবেই কাজটা করবে। তো এটা ডিফারেন্ট ওয়েজ আছে যে আমি অ্যাকচুয়াল কমান্ড লাইনটাকে ইউজ করবো বিভিন্ন ওয়েজ। সো বাট ইম্পর্টেন্টলি একটা লাইন বা এখানে এই প্রসেসটা বোঝাটা গুরুত্বপূর্ণ যে অ্যাকচুয়ালি কমান্ডটা আমরা যে দিচ্ছি এটা কীভাবে কাজ করছে। প্রথমত শেলটা রান ডেট যে কমান্ডটা সেটাকে রান করবে, তারপর রেজাল্ট প্লেসেস অন দ্য কমান্ড, তাহলে রেজাল্ট যেটা আছে সেটা আমাদের কমান্ডে প্লেস হবে অ্যান্ড শালস রান ইকুয়াল টু ইজ সামথিং লাইক দ্যাট। তাহলে প্রথমে যে কমান্ডটা সেটাকে রান করবে, তারপর আমাদের কমান্ডের জায়গায় আমাদের রেজাল্টটাকে রিপ্লেস করবে অ্যান্ড শ্যাল রানস ইকুয়াল সামথিং লাইক দ্যাট। এভাবে আমাদের কাজ করে থাকে আমাদের কমান্ডটা। আশা করি বুঝতে পেরেছি। এখন ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আমাদের আজকের জন্য এটা লাস্ট টপিক, সেটা হচ্ছে কন্ট্রোলিং দ্য ফ্লো, দ্য সেমিকোলন। সেমিকোলন আমরা কখন ইউজ কন্ট্রোলিং দ্য ফ্লো মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে আমরা একসাথে মাল্টিপল কমান্ড আমরা যেই যখন ইউজ করবো তখন এই জিনিসটা আমাদের কাজে আসে। কন্ট্রোল দ্য ফ্লো হচ্ছে যখন আমরা মাল্টিপল কমান্ড ইউজ করতে চাই। তো প্রথমটা আমরা সেমিকোলন দিয়ে শুরু করব। আমরা যদি 3-4টা কমান্ড সিরিয়ালি একই সাথে রান করতে চাই তখন সেমিকোলনটা খুবই ভালো একটা কাজ করে। এখানে সেমিকোলন ইউজ করাটা দেখবো, এন্ডে ইউজ করা দেখবো এবং ডাবল পাইপে ইউজ করাটা দেখবো। ওকে, দেখা যাক। তো শুরু কাজ আমরা সেমিকোলন দিয়ে। আমি বলবো যে প্রথমত ইকো মাই নেম ইজ ডলার নেম, যেটা আগে ডিক্লেয়ার করা ছিল ডলার নেম, এটা তারপর প্রিন্ট হবে আমাদের ডেটটা, তারপর আমাদের প্রিন্ট হবে টাইমটা, তারপর প্রিন্ট হবে ls -lah। আমাদের এখানে কয়টা কমান্ড দিয়েছি এখানে ভালোভাবে খেয়াল করলে 3টা কমান্ড দিয়েছি। সিরিয়াল কিন্তু প্রিন্ট হবে, ভালোভাবে খেয়াল করে দেখেন। তো কি কি কমান্ড প্রিন্ট হয়েছে, প্রথমত আমাদের নামটা, এটা কিন্তু নিচে নিচে প্রিন্ট হয়, তারপর এটা হচ্ছে আমাদের ডেট, এটা হচ্ছে আমাদের টাইম, আর তারপরে হচ্ছে আমাদের ls অ্যানালাইজের জন্য এইটা হচ্ছে আমাদের আউটপুট, এটা প্রিন্ট হয়েছে। ওকে, ভালো কথা। এখন এতটুকু যদি বুঝতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্লো। এখন এটাকে এন্ড দিয়েও আমরা ইউজ করতে পারি। আমাদের পাইথন প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে কিছু লজিক্যাল অপারেটর আছে। লজিক্যাল অপারেটর বলতে বোঝানো হয় কন্ডিশন, আমরা কোনো একটা শর্ত এর ভিত্তিতে কোনো কিছু এক্সিকিউট যেন হয় তখন আমরা কিছু লজিক্যাল অপারেটর ইউজ করি। এন্ড অপারেটর আছে, অর অপারেটর আছে, নট অপারেটর আছে। তো এখানে এন্ডটা আমরা ইউজ করে দেখবো। এন্ডটা তখন ইউজ হয় যখন আমাদের এন্ডের দুই পাশে জিনিসটা যদি ট্রু হয় তাহলে আনসারটা ট্রু হবে বা এক্সিকিউট হবে, আর যদি ফলস হয়, একটাও যদি ফলস হয় তাহলে টোটাল জিনিসটাই টার্মিনেট হয়ে যাবে। তা আমি যদি ইকো এগেইন আমি ইকো লিখে আমি জাস্ট আমার নামটা আমি প্রিন্ট করব, এন্ড ইউজ করে আমি এখন এলএসটা করব। সো এখানে মধ্যে কোনো একটা যদি ফেল হয় তাহলে অন্য মানে প্রথম কমান্ডটা যদি ফেল হয় দ্বিতীয় কমান্ডটা রানই করবে না, আর প্রথম কমান্ডটা সাকসেস হলে দ্বিতীয় কমান্ডটা রান করবে। এই যে দেখতে পাচ্ছেন যে প্রথম কমান্ডটা রান করেছে তাই দ্বিতীয় কমান্ডটা। এখন যে আমি একটা সিম্পল প্রবলেম করি যে আমার এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলটা এক্সিস্ট করে না, তখন এই জিনিসটা কাজ করে। আচ্ছা মেবি ওয়েট আ মিনিট, যে এই যে আমাদের যে জিনিসটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে সামথিং লাইক দিস ওয়ান, এন্ড রান কমান্ডস টু অনলি ইফ ওয়ান কমান্ড সাকসেস। ওকে, তাহলে প্রথম কমান্ডটা সাকসেস হলে এটার মানে প্রসেসটা কীরকম, যে আমাদের প্রথম কমান্ডটা সাকসেস যদি হয়ে যায় তাহলে আমাদের দ্বিতীয় কমান্ডটা রান করবে না, কিন্তু প্রথম কমান্ড যেটা সেটা যদি ফেল হয় তাহলেই অনলি দ্বিতীয় কমান্ডটা রান করবে। এটা হচ্ছে আমাদের মূলত প্রসেসটা, মানে কমান্ড 1 সাকসেস তাহলে আমাদের কমান্ড 2 তে যাবে, ফেইলার হলে এখানে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি এভাবে প্রসেসটা কাজ করে থাকে, আদারওয়াইজ হয় না। এটা হচ্ছে এন্ড, আর এটা হচ্ছে আমাদের প্রিমিস, এটা হচ্ছে ডাবল পাইপ। এটা ইউজ করি কখন, এটা হচ্ছে ওর অপারেটর। এটা মানে হচ্ছে প্রথমটা ফেল করলেই দ্বিতীয়টা রান করবে, ঠিক আছে, আর যদি প্রথমটা সাকসেস হয়ে যায় দ্বিতীয়টা রান করবেই না। সেই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি যে অ্যাকচুয়ালি এটা কিভাবে ঘটছে বা মানে এখানে লজিকটা কীরকম, ব্যাকএন্ডে কী চলছে, তো সেটা একটু দেখি যদি। সো সেই ক্ষেত্রে এটা তো আমরা বুঝতে পেরেছি, এটা যদি একটা মানে এমন একটা জিনিস আমরা লিখি সেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, যেমন ডি এটা এক্সিস্ট করে না, তখন দেখতে পাচ্ছেন যে ডি কমান্ড নট ফাউন্ড, তখনই এখানে মানে কোনো কিছু রান করে নাই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন।
সো এন্ড এবং অর ডিফারেন্ট ওরা। এন্ডটা হচ্ছে যে প্রথম কমান্ডটা ফেল করে দ্বিতীয়টাতে যাবে, কিন্তু অরটা হচ্ছে যে প্রথম কমান্ডটা যদি ফেল হয় তাহলে দ্বিতীয়টাতে যাবে। সো এখানে একটু ক্ল্যারিফাই করা উচিত যে এখানে ফর এক্সাম্পল আমি এমন একটা যদি করি যে ls মাইনাস hyn, যেটা অ্যাকচুয়ালি এই নামে কোনো কিছু এক্সিস্ট করে না। সো এরপর একটা এন্ড দিলাম, এন্ড দিয়ে আমি যদি করি ls, দেখি কি অ্যাকচুয়ালি হয়। সো এইভাবে মানে দুইটাই অ্যাকচুয়ালি ট্রু হতে হবে, দ্যাটস অল দ্য থিং। তো এখন যদি আমরা যাই ক্লিয়ার করে আমরা ওরে যাই, তো আমরা ওরে দিয়ে ইকো, আমি আগের এক্সাম্পল নিব বাট এই এক্সাম্পল এখানে জাস্ট আমি ওর দিব। সো প্রথমটা আমাদের মানে রান করে, আচ্ছা ওয়েট এ মিনিট, প্রথমটা রান করে দ্বিতীয়টা আর চলবে না, আমি নেম দেই। সো প্রথমটা যখন রান করে ফেলেছে তাই দ্বিতীয়টা রানিং করে নাই, এটাই হচ্ছে আমাদের অর অপারেটর। তাহলে এন্ড এবং অরের মধ্যে যদি বেসিক পার্থক্যটা বলি যে আমাদের দুইটাই আমাদের রান করতে হবে, মানে প্রথমটা সাকসেসফুল দ্বিতীয়টা আমাদের রান করবে। প্রথমটা ফেল হলে এখানে কমান্ড আমাদের স্টপ হয়ে যাবে, বাট অরের ক্ষেত্রে আমাদের প্রথমটা ফেল হলে দ্বিতীয় কমান্ডে আমাদের যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এটাই হচ্ছে কথা। তো আমরা যেটা যা বুঝলাম, হোম ডিরেক্টরি, কারেন্ট ডিরেক্টরি, প্যারেন্ট ডিরেক্টরি, এন্ড ইউজ করি, এটা হচ্ছে হিস্টরি শর্টকাট। তারপর কোটেশন নিয়ে জানলাম, আমরা ডলার নিয়ে জানলাম, তো অনেক কিছু নিয়ে জেনেছি আজকের ক্লাসে। সো ওভারঅল অনেক ডিটেলস একটা ক্লাস ছিল, বাট আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাসে এতটুকুই থাকুক।